আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। তোমরা হয়তো বা অনেক একটু মনক্ষুণ্ণ হয়েছো, একটু রাগ হয়েছো যে আমি আসলে তোমাদের ম্যাচিং এর আনসারটা কেন বলে দেইনি। মূলত একটু সময়ের ঘাটতি ছিল, সময় পাইনি, তার জন্য তোমাদেরকে বলতে পারিনি। তো দেখো, আজকে 41 থেকে যে 50 পর্যন্ত তোমাদের আমি সাজেশনে ম্যাচিং রেখেছি, সেই ম্যাচিং এর বাংলা অর্থ সহকারে আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা তোমাদের শীটের সাথে এটা ম্যাচিং করে নাও। আচ্ছা দেখো, 41-এ যেটা বলা হয়েছে, দ্য কালচার অফ এ সোসাইটি, একটি সমাজের সংস্কৃতি, ক্যান ইজিলি গিভ, সেটি সহজেই দিতে পারে, আ কমপ্লিট পিকচার অফ লাইফ অ্যান্ড লিভিং অফ দ্যাট সোসাইটি। একটি সমাজের সংস্কৃতি দিতে পারে, ক্যান ইজিলি গিভ দিতে পারে সহজেই, আ কমপ্লিট পিকচার অফ লাইফ অ্যান্ড লিভিং অফ দ্যাট সোসাইটি, ওই সমাজের সম্পূর্ণ ওই সমাজের জীবন এবং জীবিকার একটি বা জীবন ধারণের একটি সম্পূর্ণ চিত্র দিতে পারে। টু নো দ্য কালচার অফ এ সোসাইটি, একটি সমাজের সংস্কৃতি জানতে হলে, টু নো মানে জানতে হলে, উই নিড টু আমাদের দরকার, স্টাডি ডিফারেন্ট প্যাটার্নস অফ ইট, এর বিভিন্ন নকশা বা ধরনগুলোকে পড়া উচিত। দ্য মোডস অফ বিহেভিয়ার, আচার আচরণের ধরন, বিটুইন ডিফারেন্ট কালচার্স বিভিন্ন সংস্কৃতির মধ্যে আচার আচরণের ধরন, আর কনসিডার্ড কালচারাল ডিফারেন্সেস, এটাকে মনে করা হয় বা বলা হয় সাংস্কৃতিক পার্থক্য। ল্যাঙ্গুয়েজ, ইটিং হ্যাবিটস এটসেট্রা, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি। ইন ওয়ান সোসাইটি, এক সমাজে কি বলছে, তারপর দেখো, ডিফার ফ্রম দোজ ইন আদার সোসাইটিস, সেটা অন্য সমাজ থেকে ভিন্ন হয়ে থাকে। দ্য এক্সিস্টিং ডিফারেন্সেস, বিদ্যমান বা পার্থক্য, এক্সিস্টিং ডিফারেন্সেস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে বর্তমান বিদ্যমান পার্থক্য, আর ডিফারেন্ট ফ্রম দোজ ইন ব্রিটেন, সেটা ব্রিটেন থেকে ভিন্ন। তাহলে বুঝতে পারলে আবার রিভাইজ করে আসো। দি কালচার অফ এ সোসাইটি, একটি সমাজের সংস্কৃতি, ক্যান ইজিলি গিভ আ কমপ্লিট পিকচার অফ লাইফ অ্যান্ড লিভিং অফ দ্যাট সোসাইটি। টু নো দ্য কালচার অফ এ সোসাইটি, উই নিড টু স্টাডি ডিফারেন্ট প্যাটার্নস অফ ইট, দ্য মোডস অফ বিহেভিয়ার between different cultures are considered cultural differences, language, eating habits, etc. In one society, এক সমাজের, differ from those in other societies. The existing differences in Bangladesh are different from those in Britain. তারপর দেখো 42 থেকে আমরা অ্যানসারটা করছি। দেখো তোমরা, nature has given her wealth, প্রকৃতি হ্যাজ গিভেন দিয়েছে, হার ওয়েলথ তার সম্পদ, টু আজ আমাদের কাছে, মোর জেনারেসলি অধিকতর মহানুভবতার সাথে, দেন টু মেনি আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক দেশের তুলনায়। উই আর ফরচুনেট আমরা ভাগ্যবান, দ্যাট আওয়ার ল্যান্ড যে আমাদের দেশ, আওয়ার ল্যান্ড মানে আমাদের জমি বা আমাদের যে মাটিটা রয়েছে, ইজ সফট অ্যান্ড ফার্টাইল সেটি উর্বর এবং নরম এবং উর্বর। আওয়ার ফার্মার্স ক্যান ইজিলি আমাদের কৃষকেরা পারে সহজেই, প্রিপেয়ার দ্য সয়েল ফর কাল্টিভেশন চাষাবাদের জন্য মাটিকে প্রস্তুত করতে পারে, বাই ইউজিং দেয়ার সিম্পল হ্যান্ডমেড টুলস তাদের সাধারণ হস্ত তৈরি যন্ত্রগুলো ব্যবহার করে। দ্য সয়েল হুইচ ইজ হার্ড অ্যান্ড রকি যে মাটিটা হচ্ছে শক্ত এবং শিলাময়, ক্যান নট বি সো ইজিলি সেটাকে এত সহজেই পারা যায় না, প্রিপেয়ার্ড ফর কাল্টিভেশন চাষাবাদের জন্য প্রস্তুত করা যায় না। ডিসপাইট দিস ন্যাচারাল অ্যাডভান্টেজ এই প্রাকৃতিক সুবিধার পাশাপাশি, আওয়ার ফার্মার্স কান্ট তারপরও আমাদের কৃষকেরা পারে না, প্রডিউস এনাফ ক্রপস পর্যাপ্ত ফসল উৎপাদন করতে পারে না। আশা করি বুঝতে পারছি, আবার রিভাইজ করে আসো। নেচার হ্যাজ গিভেন হার ওয়েলথ প্রকৃতি তার সম্পদকে দিয়েছে, টু আজ আমাদের কাছে, মোর জেনারেসলি অধিকতর মহানুভবতার সাথে, দেন টু মেনি আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশের তুলনায়। উই আর ফরচুনেট আমরা ভাগ্যবান, দ্যাট উই আর ফরচুনেট দ্যাট আওয়ার ল্যান্ড যে আমাদের জমি, ইজ সফট অ্যান্ড ফার্টাইল। Our farmers can easily prepare the soil for cultivation by using their simple handmade tools. The soil which is hard and rocky cannot be so easily prepared for cultivation. Despite this natural advantage, our farmers can't produce enough crops. তারপর 43 নম্বর, The pyramids of Egypt
ইজিপ্ট মানে মিশর, মিশরের পিরামিড গুলো, দি পিরামিডস ইন ইজিপ্ট, ইজিপ্টের যে তোমার পিরামিড গুলো, আচ্ছা, আর বিল্ট, সেগুলো নির্মাণ করা হয়েছিল বা নির্মাণ করা হয় থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার হাজার বছর আগে। দ্য গ্রেট পিরামিড, সব থেকে বড় পিরামিডটি, আচ্ছা, তারপরে দেখো ওয়াজ লোকেটেড, সেটা অবস্থিত রয়েছে অন দ্য, কোথায় দেখে স্থান খুঁজে বের করো, অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার নীল, নীল নদীর পশ্চিম প্রান্তে গেল। ইট ওয়াজ লোকেটেড, এটা অবস্থিত ছিল, নট ভেরি ফার, বেশি দূরে ছিল না, কোথা থেকে, ফ্রম দ্য সিটি অফ কায়রো, কায়রো শহর থেকে। তবে ম্যাচিং করাটা একটু সহজ, কারণ কি মানে প্রথম যে লাইনটা রয়েছে সেটা থেকেই কিন্তু দেখে দেখে পরগুলো মিলানো যায়। এরপর আসো, অল পিরামিড স্যার, সকল পিরামিড গুলো হলো, আর যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, তো অল পিরামিডস আর বিল্ট ফর এ কিং, সকল পিরামিডই রাজার জন্য প্রস্তুত করা হয়, নেমড খুফু থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো। দ্য পিরামিডস বিল্ট, যে পিরামিডস গুলো তৈরি করা হয়েছে মেনি ইয়ার্স ব্যাক, অনেক বছর আগে, আর স্টিল এ মিস্ট্রি, সেটা এখনো একটি রহস্যের মতো। দেখো 44, দি অ্যানসেন্ট মেরিনার, মানে প্রাচীন সামুদ্রিক, আমরা একটি গল্প জানি যে দি রাইম অফ অ্যানসেন্ট মেরিনার, স্যামুয়েল টেলর কোলরিজের একটি কবিতা বা বালাট রয়েছে, সেখান থেকে যে গল্পটা আমরা জানি সেই গল্প থেকে একটি ম্যাচিং তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই গল্প থেকে দেখো তোমরা, দি অ্যানসেন্ট মেরিনার, প্রাচীন সামুদ্রিক, আচ্ছা, টোল্ড দি ম্যারেজ গেস্ট, তিনি বিবাহের অতিথিদেরকে বলেছিলেন, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি, সমুদ্রে যে তার সর্বশেষ ভ্রমণ, এটা সম্পর্কে তিনি বলেছিলেন। হি অ্যান্ড দি আদার সেলার্স, তিনি এবং অন্যান্য নাবিকেরা, সেইলড অ্যাওয়ে টু দ্য সাউথ, তারা দক্ষিণে রওনা হয়েছিলেন, আচ্ছা, দক্ষিণে রওনা হয়েছিলেন, আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিস, যতক্ষণ না পর্যন্ত তারা ধূসর সমুদ্রে পৌঁছায়। দ্য বিগ হোয়াইট সেলস অফ দেয়ার শিপ, তাদের জাহাজের বড় সাদা পাল, ওপেন, সেগুলো খুলে গিয়েছিল, অ্যাজ হোয়াইট, মানে চওড়া হয়ে খুলে গিয়েছিল, অ্যাজ দ্য স্ট্রং ওয়াইন্ড, কারণ মানে যখন শক্তিশালী বাতাস, ব্লিউ দেম কুইকলি থ্রু দি আইসি ওয়াটার্স। দি ওয়েদার বিং ভেরি কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা হওয়ার কারণে, দেয়ার ওয়ার নো, সেখানে ছিল না কোনো, বার্ডস আর অ্যানিমালস ইন দ্য সি, সমুদ্রে কোনো পাখি অথবা প্রাণী ছিল না। ওয়ান ডে, একদিন, দ্য সেলার্স, একদিন নাবিক, স অ্যান অ্যালবাট্রস, তিনি একটি অ্যালবাট্রস পাখি দেখতে পেয়েছিলেন, ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, যে জাহাজের উপর দিয়ে, জাহাজের দিকে উড়ে আসছে, এরকম। তাহলে 45 দেখো, উইমেন ইন রুরাল বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম্য মহিলাদের, হ্যাভ ভেরি ফিউ অপরচুনিটিস, তাদের থাকে খুবই অল্প পরিমাণ সুযোগ, টু ওয়ার্ক আউটসাইড দ্য হোম, ঘরের বাইরে কাজ করার অল্প পরিমাণ সুযোগ থাকে, আচ্ছা। দে আর কম্পেলড, তারা থেকে বাধ্য, টু স্পেন্ড দেয়ার হোল লাইফ, তাদের সারা জীবনটি ব্যয় করতে তারা বাধ্য থাকে, মানে কিসে তারা বাধ্য থাকে, কোন কাজ করতে তারা বাধ্য থাকে, ইন ডুইং হাউজহোল্ড চোরস, গৃহস্থালী কাজ করার জন্য। রিসেন্টলি দি আইএলও, সম্প্রতি আইএলও হ্যাজ লঞ্চড এ প্রজেক্ট, আইএলও একটি প্রজেক্ট শুরু করেছে, ফর এমপ্লয়মেন্ট অফ রুরাল উইমেন, গ্রাম্য মহিলাদের কর্মসংস্থানের জন্য। দ্য প্রজেক্ট এইমস এট, প্রজেক্টের এইমটা হলো, মানে লক্ষ্যটা হলো, ট্রেনিং রুরাল উইমেন, গ্রাম্য মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদান করা, ইন ভেরিয়াস ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে। ভেরি পুর উইমেন, খুব দরিদ্র মহিলারা, হ্যাভ স্টার্টেড ট্রিপিং, তারা শুরু করেছে ভোগ করতে, দ্য বেনিফিটস অফ দিস লডেবল প্রজেক্ট, এই মানে তোমার চমৎকার প্রজেক্টটির বা চমৎকার প্রকল্পটির সুবিধা পেতে শুরু করেছে। 46, ইংলিশ হ্যাজ বিকাম, ইংরেজি হয়েছে, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে, বিকজ অফ ইটস লিঙ্গুইস্টিক বেনিফিটস, এর ভাষাভিত্তিক সুবিধার জন্য। পিপল লার্ন ইংলিশ, মানুষ ইংরেজি শেখে,
ইন অর্ডার টু মেক দেম, তাদেরকে করার জন্য, কম্পিটেন্ট ফর দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে প্রতিযোগিতাশীল পৃথিবীর জন্য নিজেদেরকে যোগ্য করার জন্য। পিপল অ্যাডাপ্ট, মানুষ অবলম্বন করে, ডিফারেন্ট পলিসিস, বিভিন্ন রকমের পথ, টু মেক দ্য ইংলিশ আউটস্ট্যান্ডিং, তাদের ইংলিশটাকে আউটস্ট্যান্ডিং করে তোলার জন্য। দোজ হু লার্ন ইংলিশ এক্স্যাক্টলি, যারা সঠিকভাবে ইংরেজি শেখে, ক্যান রিচ, তারা পৌঁছাতে পারে, দ্য কালমিনেশন অফ সাকসেস, সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। ইংলিশ ইজ এসেন্সিয়াল, ইংরেজিটা হয় অত্যাবশ্যকীয়, ফর গ্লোবালাইজেশন, বিশ্বায়নের জন্য। দ্যাট এইমস অ্যাট হ্যাভিং ডেভেলপমেন্ট ফর এভরি নেশন, যার লক্ষ্য হল প্রতিটা জাতির উন্নয়ন করা। এরপর আসো 47, নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড, নোবেল প্রাইজকে মনে করা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ, পৃথিবীর সব থেকে সম্মানী পুরস্কার। আলফ্রেড নোবেল, হু, যিনি ইনভেন্টেড ডিনামাইট আবিষ্কার করেছিলেন, ইনস্টিটিউটেড নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ প্রতিষ্ঠা করেছিলেন। ইনস্টিটিউট শব্দটা প্রতিষ্ঠা করা। নোবেল প্রাইজ ইজ, নোবেল প্রাইজ হল, নোবেল প্রাইজ ইজ, আমরা পেসিভে যাব, অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস ইন ডিফারেন্ট ফিল্ডস, বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য নোবেল প্রাইজ পুরস্কার প্রদান করা হয়। দ্য রিসিপিয়েন্ট অফ দ্য প্রাইজেস, প্রাইজের যারা গ্রাহক রয়েছেন, গেটস এ গোল্ড মেডেল, তারা একটা গোল্ড মেডেল পায়, এ সার্টিফিকেট, একটি সার্টিফিকেট পায়, অ্যান্ড এ লার্জ সাম অফ মানি, এবং প্রচুর পরিমাণ টাকা পায়। দ্য উইনার্স অফ নোবেল প্রাইজেস, নোবেল প্রাইজে যারা বিজয়ী যারা রয়েছেন, আর ট্রিটেড, তাদেরকে বিবেচনা করা হয়, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে বিবেচনা করা হয়, বা তাদের সাথে আচার আচরণ করা হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। 48, ডেমোক্রেসি ইজ দ্য প্রসেস, গণতন্ত্র হচ্ছে একটি প্রক্রিয়া, ইন হুইচ, যে প্রক্রিয়ার মধ্যে, পিপল, মানুষেরা, ইলেক্ট দেয়ার ওন গভর্নমেন্ট, তাদের নিজস্ব সরকার নির্বাচন করে। ইন ডেমোক্রেসি, গণতন্ত্রে, পিপল আর দ্য ওনার অফ দ্য কান্ট্রি, জনগণরাই হচ্ছে দেশের মালিক, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ দেয়ার সার্ভেন্ট, এবং সরকার হচ্ছে তাদের চাকর বা কৃতদাস। দ্য ফ্রিডম অফ স্পিচ, বাক প্রকাশের স্বাধীনতা, ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ থিং ইন ডেমোক্রেসি, গণতন্ত্র সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ডেমোক্রেসি ইম্পোজেস, গণতন্ত্র চাপিয়ে দেয়, চাপিয়ে দেয়, কি চাপিয়ে দেয় দেখো, ইম্পোজেস, ইন হুইচ পিপল, যেখানে মানুষেরা, না, ডেমোক্রেসি ইম্পোজ করে, কি ইম্পোজ করে, আ লট অফ রেসপন্সিবিলিটিস, অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দেয়, অন দ্য গভর্নমেন্ট, সরকারের উপরে। বাট হোয়েন দ্য পিপল, কিন্তু যখন মানুষগুলো, আর নট কনসিয়াস, সচেতন থাকে না, তখন দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট, যখন গণতান্ত্রিক সরকার, মে শো অটোক্রেটিক অ্যাক্টিভিটিস, তখন গণতান্ত্রিক সরকার অনেক সময় স্বৈরাচারী কাজ, মানে তার কার্যক্রম দেখাতে পারে। 49 দেখো, হোয়েন দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসিটিস, যখন প্রাত্যহিক জিনিসপত্রের দাম, গেট সাডেন হাই রাইজ, যখন প্রচুর হঠাৎ করে উচ্চমাত্রায় বেড়ে যায়, তখন ইট ইজ কল্ড প্রাইস হাইক, তখন এটাকে বলে প্রাইস হাইক। প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, মেক্স আস হেল্পলেস, আমাদেরকে অসহায় করে তোলে, বিকজ আওয়ার ইনকাম ইজ নট ইনক্রিজিং, কারণ আমাদের আয় বাড়ছে না। ইট ক্রিয়েট সো মেনি প্রবলেমস, এটি এতগুলো সমস্যা তৈরি করে, দ্যাট, যে, আমাদের লিভলিহুড বিকামস ডিফিকাল্ট, আমাদের জীবিকাই কঠিন হয়ে দাঁড়ায়। ইট অ্যাফেক্টস, এটি ক্ষতিগ্রস্ত করে, নট অনলি আওয়ার ফ্যামিলি লাইফ, আমাদের পারিবারিক জীবনই নয়, বাট অলসো আওয়ার সিটিজেন লাইফ, আমাদের নাগরিক জীবনও ক্ষতিগ্রস্ত করে। দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, গিভ দ্য ফার্স্ট প্রায়োরিটি, প্রথম অধিকার, মানে প্রথম গুরুত্ব দেওয়া উচিত, টু সলভ দিস প্রবলেম, সমস্যাটিকে সমাধান করার জন্য। দেখো
50 মানে 50 নম্বর আমাদের যে ম্যাচিংটা রয়েছে সেটা আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি বাংলা অর্থ সহকারে। এডুকেশন ইনক্লুডস বা এডুকেশন ইনক্লুডস শিক্ষা অন্তর্ভুক্ত করে, কি অন্তর্ভুক্ত করে দেখো, নাউন খোঁজো বা অবজেক্ট খোঁজো। নট অনলি একাডেমিক সার্টিফিকেটস, শিক্ষা শুধু একাডেমিক সার্টিফিকেটই ইনক্লুড করে না, বাট অলসো দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, মনের উন্নতিও ইনক্লুড করে। আচ্ছা, এ ম্যান হ্যাভিং হাই একাডেমিক সার্টিফিকেটস, একজন মানুষ যার রয়েছে উচ্চতর একাডেমিক সার্টিফিকেট বা সনদপত্র রয়েছে, আচ্ছা, সে রিমেন্স আনএডুকেটেড, সেও অশিক্ষিত থেকে যায়, ইফ হিজ মাইন্ড ইজ নট ডেভেলপড, যদি তার মনের উন্নতি না ঘটে। সো উই হ্যাভ টু ট্রাই, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, টু ডেভেলপ আওয়ার মাইন্ড, আমাদের মনের উন্নতি ঘটাতে, সো দ্যাট, যাতে করে উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, আমরা সমাজে অবদান রাখতে পারি। ইফ উই ক্যান বিকাম, আমরা যদি হতে পারি রিয়েল এডুকেটেড পারসন, সত্যিকার শিক্ষিত মানুষ, তাহলে উই ক্যান বি রিয়েল এডুকেটেড পারসনস, তাহলে আমরা আমরা যদি সত্যিকার শিক্ষিত ব্যক্তি হতে পারি, উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, আমরা সমাজে অবদান রাখতে পারবো। দাস, এভাবে, উই ক্যান বি গুড, আমরা হতে পারি ভালো সিটিজেন্স, নাগরিক অব দ্য কান্ট্রি, দেশের ভালো নাগরিকে পরিণত হতে পারি। তো তোমরা দশম শ্রেণীর নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেটা দেখলা সেটা হচ্ছে আমরা ম্যাচিং এর যে 40 থেকে 50 উত্তর বললাম। তো এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ তোমরা এই প্লে লিস্টটা দেখবে, প্লে লিস্টে তোমাদেরকে নিশ্চয়ই আমি ইনশাআল্লাহ তোমাদেরকে পরবর্তীগুলো মানে যেগুলো বাকি রয়ে গেল সেগুলো ইনশাআল্লাহ অ্যান্সার করে দেবো। সকালে ভালো থেকো এবং স্টে কানেক্টেড, সাথে থেকো। আল্লাহ হাফেজ।